পেঙ্ক অর্থাৎ পেঙ্কের থিওরি। পেঙ্কের থিওরি সম্পর্কে আমরা আজকে পড়ব। আগের ক্লাসে আমরা ডেভিসের থিওরি সম্পর্কে পড়ে এসেছি। ডেভিসের থিওরিতে বিস্তারিত আলোচনা করেছি এবং তোমাদেরকে মোটামুটি নোটসও দিয়েছি, তো সেগুলো তোমরা মোটামুটি পড়েছো। ডেভিসের পরে যে থিওরিটা ইম্পর্টেন্ট সেটা একটা হচ্ছে পেঙ্কের থিওরি। তো এই পেঙ্কের থিওরিতে আমরা দেখবো যে পেঙ্ক কি কি বলে গেছেন। তো তার আগে দেখে নিই, আমরা আজকের ক্লাসে পেঙ্ক সম্পর্কে জানবো। পেঙ্ক কে ছিলেন, অ্যাবাউট পেঙ্ক, ইন্ট্রোডাকশন অফ দিস থিওরি, টার্মিনোলজি কিছু জানবো এই থিওরি সম্পর্কে, বেসিক গোল কি রয়েছে, তারপরে অ্যাজাম্পশন, তিনি কি কি অ্যাজাম্পশন করেছেন সেগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, এরপর রয়েছে রিলেশন বিটুইন আপলিফটমেন্ট অ্যান্ড ইরোশন, তিনি আপলিফটমেন্ট অ্যান্ড ইরোশন সম্পর্কে বলে গেছেন, সেই সম্পর্কে দেখব। এবং স্টেজেস অফ এন্টুইংলাং সম্পর্কে বলে গেছেন, যেটাকে ডেভেলপমেন্ট বলা হয়, সেটা সম্পর্কে জানবো। এবং লাস্ট অফ অল রয়েছে এভলিউশন এবং মূল্যায়ন জানবো। এই হচ্ছে পুরো টপিক আজকে, অনেকটা বড় একটা থিওরি। তাহলে আমরা কন্টেন্ট দেখলাম, এই কন্টেন্টের উপর আমরা পেঙ্ক, ইন্ট্রোডাকশন, টার্মিনোলজি, বেসিক গোল, অ্যাজাম্পশন, রিলেশন বিটুইন আপলিফটমেন্ট, ইরোশন, স্টেজ, ইভলিউশন, এগুলো সম্পর্কে আজকে আমরা পড়ছি। ফার্স্ট অফ অল আমরা জেনে নিই পেঙ্ক কে ছিলেন। দেখো, ডেভিসের থিওরি তোমরা পড়েছো। ডেভিসের থিওরির একজন সবথেকে ভালো সমালোচক ছিলেন পেঙ্ক। অর্থাৎ ডেভিসের থিওরিতে যে সমস্ত জিনিসগুলো তিনি বলে গেছেন, সেই সমস্ত জিনিসগুলোকে বেশ ভালো রকম সমালোচনা করেছিলেন পেঙ্ক। পেঙ্ক ছিলেন একজন জার্মান জিওলজিস্ট এবং জিওমরফোলজিস্ট, যিনি 1888 সালে 30 আগস্ট ভিয়েনাতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বিখ্যাত হয়ে আছেন তার ল্যান্ডস্কেপ এভলিউশন থিওরির জন্য। ঠিক আছে, যেটা বিশেষ করে তৈরি হয়েছে ডেভিসের যে সাইকেল অফ ইরোশন তাকে সমালোচনা করে। অর্থাৎ তিনি তার থিওরির ভিত রচনা করেছেন, কিন্তু ওই ডেভিসের সমালোচনা করে। ডেভিসের সমালোচনা করে পেঙ্ক তার একটি গ্রন্থ রয়েছে, যেটি ওই জার্মান ভাষাতেই, ডাই মরফোলজিস অ্যানালিসিস, এই গ্রন্থতে তিনি ভূমিরূপের বিবর্তন সম্পর্কে একটা কিছু মৌলিক ধারণার কথা বলেছেন এবং তার মতে তিনি বলেছেন ভূমিরূপের বিবর্তনের জন্য অন্তঃস্থ এবং বহিঃস্থ বলের অনুপাত বিবেচনা করা উচিত। এটা ডিটেলস আরো পড়বো। তাহলে পেঙ্ক সম্পর্কে আমরা মনে রাখতে হবে। পেঙ্ক সম্পর্কে আমরা যেটুকু জানলাম, পেঙ্ক একজন জার্মান জিওলজিস্ট এবং জিওমরফোলজিস্ট ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 30 আগস্ট 1888 ভিয়েনাতে। তিনি বিখ্যাত হয়ে আছেন তার ল্যান্ডস্কেপ এভলিউশন থিওরির জন্য, যিনি ডেভিসের সাইকেল অফ ইরোশন থিওরিকে ক্রিটিসাইজ মানে সমালোচনা করে বিখ্যাত হয়েছেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা জানলাম পেঙ্কের সম্পর্কে, পেঙ্ক কে ছিলেন বা পেঙ্কের সম্পর্কে কিছু কিছু তথ্য জেনে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসছি ইন্ট্রোডাকশন অফ দিস থিওরি। একটু আগে একটা গ্রন্থের নাম বললাম, যেই থিওরিটা পাবলিশ করা হয়েছিল, ডাই মরফোলজিস অ্যানালিসিস, 1924 সালে যে গ্রন্থটা প্রকাশিত হয়। তাহলে ইন্ট্রোডাকশন থিওরিতে আমরা দেখতে পাচ্ছি যে এই থিওরিটা পাবলিশ করা হয়েছিল তার ডাই মরফোলজিস অ্যানালিসিস, 1924 সালে যে গ্রন্থটা প্রকাশিত হয়েছিল জার্মান ভাষায়, সেই বইতে, এটা হচ্ছে তারই বই একটা, এই বইতে তিনি তার থিওরিটা পাবলিশ করেছিলেন। বিশেষ করে পেঙ্ক, ডাব্লিউ পেঙ্ক বা ওয়েলথার পেঙ্ক বলা হয়, WALTHER, ওয়েলথার পেঙ্ক, তার যে মরফোলজিক্যাল কনসেপ্টটা, সেটা কিন্তু ডেভিসকে সমালোচনা করে তৈরি হয়েছে। তিনি ডেভিসিয়ান মডেলকে পুরোপুরি রিজেক্ট করেছেন এবং রিজেক্ট করে তিনি
তার নিজের মতো থিওরি কিছু প্রকাশ করেছেন, তার নিজস্ব মডেল। ঠিক আছে, সেই মডেল হচ্ছে মরফোলজিক্যাল সিস্টেম এবং মরফোলজিক্যাল অ্যানালিসিস ফর দ্য এক্সপ্লেনেশন অফ ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্ট। অর্থাৎ তার যে থিওরিটা বা তার যে অ্যানালিসিসটা সেটা হচ্ছে প্রধানত ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্টকে এক্সপ্লেনেশন করে বা ব্যাখ্যা করে তৈরি হয়েছে। ভূমির বিবর্তন সম্পর্কে তিনি বেশ ভালো রকম ব্যাখ্যা করেছেন। পিঙ্ক বলেছেন যে এই থিওরিতে তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ভূমিরূপের বিবর্তনের জন্য অন্তস্থ মানে পৃথিবীর ভিতরে যে সমস্ত শক্তি কাজ করে এবং বহিস্থ বলের অনুপাত বিবেচনা করা উচিত। অর্থাৎ ভূমিরূপের বিবর্তনে যদি অন্তস্থ শক্তি বলি সেটা কোনটা, যেমন প্লেট বা পাতের সঞ্চালন, ভূমিকম্প, এই সমস্ত যে শক্তিগুলো যেটা ভূ অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে সেই শক্তিগুলো। একই সঙ্গে বহিস্থ শক্তি, বহিস্থ শক্তি মানে মনে করো যে শক্তিগুলো পৃথিবী পৃষ্ঠের উপরে কাজ করছে, ফর এক্সাম্পল নদী, বায়ু, হিমবাহ, এই সমস্ত শক্তিগুলো। তাহলে অন্তস্থ শক্তি এবং বহিস্থ শক্তির সম্মিলিতভাবে যে তার কনসেপ্ট, সেই কনসেপ্টে তিনি তার ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্ট যে থিওরিটা তিনি এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা করেছেন। এ হচ্ছে আমাদের ডেভিসের বেঙ্কের থিওরির মূল ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন পর্যায়টা বুঝতে পারলাম। ইন্ট্রোডাকশন তোমাকে এইভাবেই লিখতে হবে। আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি বেসিক গোল। বেসিক গোল মানে কি, অর্থাৎ এই যে পেঙ্কের থিওরিটা এর প্রধান লক্ষ্য কি। দেখো স্পষ্ট লেখা আছে, দ্য মেইন গোল অফ পিংস মডেল অফ জিওমরফোলজিক্যাল সিস্টেম was to find out the mode of development and causes of crustal movement on the basis of exogenetic process and morphological characteristic। একদম সোজা ভাষায় লেখা আছে। তাহলে পেঙ্কের যে থিওরি, সেই থিওরির কি মূল গোল কি, ফাইন্ড আউট দ্য মোড অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ খুঁজে বের করা। মোড অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কি বিবর্তন, উন্নতি যাকে বলে, ডেভেলপমেন্ট মানে উন্নতি, কিন্তু ভূমিরূপের ক্ষেত্রে বিবর্তন বোঝায়। মানে ভূমিরূপের যে বিবর্তন ঘটছে সেটা কেন ঘটছে বা কোন পদ্ধতিতে ঘটছে এবং কি কারণে ঘটছে, সেই কারণগুলোকে ব্যাখ্যা করতে হবে, মনে রাখতে হবে, খুঁজে বের করতে হবে অন দ্য বেসিস অফ এক্সোজেনেটিক প্রসেস। তোমরা পড়ে এসেছিলে ক্লাস 12-এ এন্ডোজেনেটিক প্রসেস, এক্সোজেনেটিক প্রসেস। সেই এক্সোজেনেটিক প্রসেস এর মাধ্যমে বা সেটাকে বেস করে তার উপর নির্ভর করে কারণগুলোকে খুঁজে বের করতে হবে এবং এর মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক গুলো, অর্থাৎ ভূমিরূপের কিছু ক্যারেক্টারিস্টিক হয় যেগুলোকে আমরা দেখে চিনতে পারবো। মরফোলজি মানে হচ্ছে রূপবিদ্যা, অর্থাৎ রূপ দেখে আমরা চিনতে পারবো। সাপোজ তোমরা মাধ্যমিক আশা করছি সবাই পড়েছিলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে বলো তো নদীর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়? ভি আকৃতির উপত্যকা, আয় আকৃতির উপত্যকা। তাহলে এই যে ভি আকৃতির উপত্যকা, এটা দেখতে কিসের মতো হবে? ভি এর মতো। তাহলে এইটাকে বলা হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক, মানে যেটা তুমি দেখে চিনতে পারবে। তোমরা নিশ্চয়ই পড়েছিলে গৌর বা গারা, যেটা বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। কেমন দেখতে হয়? ব্যাঙের ছাতার মতো। এটা এর মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক। এগুলোকে খুঁজে বের করতে হবে। তাহলে এই যে পেঙ্কের থিওরি, কি মেন গোল পেলাম আমি বুঝতে পারলাম পেঙ্ক চেয়েছিলেন যে তার থিওরির মাধ্যমে তিনি খুঁজে বের করবেন, কি খুঁজে বের করবেন? ডেভেলপমেন্ট মানে হচ্ছে, ডেভেলপমেন্ট মানে এখানে উন্নয়ন নয়, কিন্তু ডেভেলপমেন্ট মানে হচ্ছে এখানে বিবর্তন। কার বিবর্তন? ল্যান্ডস্কেপ, ভূমিরূপের বিবর্তন কোন পর্যায়ে ঘটছে, কি মাধ্যমে ঘটছে, কেন ঘটছে, কার উপর বেস করে? এক্সোজেনেটিক প্রসেসগুলোর উপর বেস করে,
তার সঙ্গে ভূমিরূপের যে সমস্ত মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক গুলো সেগুলোকে খুঁজে বের করা এবং তার কারণ নির্ধারণ করা এবং যাবতীয় তথ্য। ঠিক আছে, এইটা হচ্ছে পেঙ্কে থিওরির বেসিক গোল। ডেভিস তার থিওরিতে বেশ কিছু টার্মিনোলজি ইউজ করেছে, এগুলোকে আমরা জেনে নেব আস্তে আস্তে, কারণ এগুলো কাজে লাগবে বিভিন্ন জায়গায়, শর্ট প্রশ্নের জন্যও কাজে লাগে। যেমন প্রাইমারাম, প্রাইমারাম শব্দটা পেঙ্ক ইউজ করেছেন। প্রাইমারামটা কি? ইনিশিয়াল জিওমরফিক ইউনিট ফর দ্য বিগিনিং অফ দ্য ডেভেলপমেন্ট অফ অল সর্টস অফ ল্যান্ডফর্ম, অলসো কল্ড অ্যাজ এ প্রাইমারি পেনিপ্লেন। ঠিক আছে, এটাকে প্রাইমারাম বলা হয়। প্রাইমারাম অর্থাৎ ডেভেলপমেন্টের বিগিনিং, সূচনাকালে, অফ অল সর্টস অফ ল্যান্ডফর্ম, যে সমস্ত ছোট ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলোকে প্রাইমারাম বলেছেন, যেটাকে বলা হয় আবার প্রাইমারি পেনিপ্লেন। সেরকম বলেছেন এনরাম্প, এটা হচ্ছে লো ফিচারসলেস প্লেন অ্যাট দ্য এন্ড অফ ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্ট। অর্থাৎ প্রাইমারামটা কি বলেছেন, ভূমিরূপের যখন উন্নতি ঘটছে, বিবর্তন ঘটছে শুরুতেই প্রাইমারাম, যখন ভূমিরূপের বিবর্তন শেষ হয়ে যাচ্ছে, অ্যাট দ্য এন্ড, এন্ড মানে কি শেষ পর্যায়ে। আমরা দেখেছি না নদীর যেমন 3টে পর্যায় হয়, যৌবন, বার্ধক্য, পরিণত বার্ধক্য, সেরকম এখানে আমরা পড়বো আস্তে আস্তে। এন্ড মানে শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে লো ফিচারলেস অর্থাৎ কোন রকম ফিচার্স, প্লেন ভূমিরূপ দেখতে পাওয়া যায়, ফিচারসলেস ভূমিরূপ, সেটাকে বলেছেন তিনি, নাম দিয়েছেন এনরাম্প। আচ্ছা, এনটুইংলাং, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। এনটুইংলাং, এনটুইংলাং মানে অ্যাকচুয়ালি ডেভিস বুঝিয়েছেন ডেভেলপমেন্টকে। এনটুইংলাং এর অর্থ হচ্ছে ডেভেলপমেন্ট। আচ্ছা, এবার তিনি বুঝিয়েছেন অ্যাফোস্টিজেন্ডি এনটুইংলাং, গ্লিচফর্মিজ এনটুইংলাং, অ্যাবস্টিজেন্ডি এনটুইংলাং, এই 3টে শব্দ তিনি ব্যবহার করেছেন। এই 3টে শব্দ আমরা কিছুক্ষণ পরে বুঝবো। ঠিক আছে, বোসচুজেন, এটাকে তিনি বলেছেন গ্র্যাভিটি স্লোপ, এটাকে তিনি গ্র্যাভিটি স্লোপকে বোসচুজেন নাম দিয়েছেন। হলডেনহাঙ্ক, ওয়াস স্লোপকে তিনি নাম দিয়েছেন হলডেনহাঙ্ক। এবং ইনসেলবার্জ, এগুলো সব বুঝতে পারবো আস্তে আস্তে। ইনসেলবার্জ, এটা হচ্ছে স্টিপ সাইড কোনিক্যাল রেসিডুয়াল ভূমিরূপকে তিনি নাম দিয়েছেন ইনসেলবার্জ। তাহলে ইনসেলবার্জ তোমরা অলরেডি পড়ে এসেছিলে ক্লাস মাধ্যমিকের সময়, ওটা একই জিনিস। তাহলে এই সমস্ত টার্মিনোলজি তিনি ইউজ করেছেন, বিভিন্ন টার্ম ইউজ করেছেন, বেশিরভাগ শব্দই কিন্তু জার্মান ভাষায়। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরো ডিটেলসে আসছি। আচ্ছা, এবার চলে আসছি অ্যাজাম্পশন। তার থিওরির কি কি অ্যাজাম্পশন তিনি ইউজ করেছেন। অ্যাজাম্পশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো প্রিন্সিপাল টাইপের। দেখো, ডেভিস তার থিওরিতে বলেছেন কিছু শর্তের কথা। সরি, ডেভিস না, পেঙ্ক। অ্যাকর্ডিং টু পেঙ্ক, development, landform development should be interpreted by means of ratio between diastrophic process, যেটার মধ্যে রয়েছে এন্ডোজেনেটিক, এবং ইরোশনাল প্রসেস, যেটা রয়েছে এক্সোজেনেটিক। অর্থাৎ পেঙ্ক তার থিওরিতে একটা রেশিওর কথা বলেছেন, যেটা একটু আগে বললাম, যে তার ভূমিরূপের বিবর্তনের ক্ষেত্রে অন্তস্থ শক্তি এবং বহিস্থ শক্তি দুটোরই কথা একসঙ্গে তুলে ধরেছেন, দুটোর অনুপাতকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ একটা ভূমিরূপ, তিনি পেঙ্ক বলছেন যে একটা ভূমিরূপ কখনোই শুধুমাত্র বহিস্থ শক্তির ফলেই হয়ে যাচ্ছে তা নয়, দুটো শক্তির মিলিত সম্মিলিত প্রক্রিয়ার ফলে তৈরি হচ্ছে। সেটাকে বলা হচ্ছে ডেভিস পেঙ্কের থিওরির মূল কনসেপ্ট। ঠিক আছে, তাহলে তার থিওরির বেসিক অ্যাজাম্পশন গুলো কি কি? আচ্ছা, কি কি অ্যাজাম্পশন তিনি দেখেছেন? তিনি দেখছেন যে morphological characteristic of any region is the result of the competition between crustal movement and denudational process। অর্থাৎ মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক জিনিসটা বোঝালাম, যে কোনো অঞ্চলের এই যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, সেটা তৈরি হচ্ছে ক্রাস্টাল মুভমেন্ট এবং ডেনুডেশনাল প্রসেসের মাধ্যমে। ডেনুডেশন মানে বুঝে গেছো, নগ্নিভবন যেটা। ক্রাস্টাল মুভমেন্ট মানে যেটাকে আমরা ক্ষয়ীভবন মানে মুভমেন্ট বলছি, চলনের ফলে একটা। এই দুটোর
মিলিত রেজাল্ট হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ তিনি নগ্নি ভবনের কথা স্বীকার করেছেন। সেকেন্ড হলো ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্ট ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট। তার মানে তিনি সময়ের কথা বলেছেন যে ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্টটা একটা সময় অনুযায়ী ঘটে। The shape of the hill slope depend on the relative rates of valley initiation by river and removal debris from hill slope. তিনি বলছেন যে শেপ অফ হিল স্লোপ অর্থাৎ যে পাহাড়ি অঞ্চলের যে শেপটা সেটা ডিপেন্ড করছে কার উপর? ডিপেন্ড করছে ভ্যালি অর্থাৎ নদীর আকৃতি, নদীর উপত্যকা কেমন ভাবে তৈরি হচ্ছে, এবং হিল স্লোপ অর্থাৎ পাহাড়ি অঞ্চল থেকে যে ডেব্রিস গুলো পড়ে যাচ্ছে অর্থাৎ যে ধস নামে, সেই ধসের ফলে যে আকৃতি তৈরি হয় তার উপর ডিপেন্ড করছে। ধস কতটা নামছে, কি পরিমাণ নামছে, তার উপর হিল স্লোপের শেপ বা আকৃতিটা নির্ভর করে। There are three crustal stage, তিনটে স্টেজের কথা বলেছেন। স্টেজ অফ crustal stability when there is active displacement, stage of initial domed upliftment and stage of extensive crustal upliftment। ঠিক আছে, এই তিনটে স্টেজের কথা তিনি বলেছেন। এই তিনটে স্টেজের মাধ্যমে একটা হিল স্লোপের শেপটা অনেকটা নির্ভর করে। পেং তার যে ক্ষয় কাজ, সেই ক্ষয় কাজে তিনি প্রিন্সিপালের মধ্যে রেখেছেন ভূমির ঢাল। তিনি বলছেন ভূমির ঢাল বেশি হলে পরিবহন ক্ষমতাটা বেশি হয়। ভূমির ঢালের সঙ্গে পরিবহন ক্ষমতাকে তুলে ধরেছেন। তিনি বলেছেন কোন একটি স্থানের ক্ষয়কার্যের তীব্রতা সেই অংশের ঢালের সঙ্গে অনুপাতে ঘটে, অর্থাৎ ঢাল যত বেশি হবে ক্ষয়কার্যের তীব্রতাও তত বেশি হবে। ঠিক আছে, এখানে তিনি আপলিফটমেন্ট এন্ড ইরোশনের মধ্যে একটা সম্পর্কের কথা তুলে ধরেছেন। আগেই বললাম যে পেং তার মতবাদে যে স্টেজ বা পর্যায়, সেই পর্যায়ের কথা উল্লেখ করেননি, সেটা না করে তিনি ডেভেলপমেন্ট বা এন্টুইংলাং শব্দটা ব্যবহার করেছেন। এটা আরো পরে আসছি। তাহলে তিনি আপলিফটমেন্ট এবং ইরোশনের মধ্যে একটা রিলেশন করেছেন। কি রিলেশন? আপলিফটমেন্ট আর ইরোশন। আপলিফটমেন্ট যদি বেশি হয় তাহলে ইরোশন কম হয়। আপলিফটমেন্টের সঙ্গে সমান ইরোশন হতে পারে, আবার যদি আপলিফটমেন্ট কম হয় ইরোশন বেশি হতে পারে। ঠিক আছে, এইভাবে মোটামুটি একটা তিনি সম্পর্ক টেনেছেন এই দুটোর মধ্যে। মূল জায়গা হচ্ছে তার এটা, স্টেজেস অর এন্টুইংলাং। তার যে মূল থিওরি এতক্ষণ পড়লে তার মূল জায়গাতে আমরা এসে গেছি এখন। স্টেজ, ডেভিস কি করেছিল তার থিওরিতে স্টেজের কথা বলেছিল। কি কি স্টেজ? যৌবন, পরিণত, বার্ধক্য, এরকম স্টেজ বলেছিলেন। তিনি সেটা বাদ দিয়ে স্টেজের জায়গায় তিনি কি লিখলেন? জার্মান ভাষায় তাকে লিখলেন এন্টুইংলাং, এবং তিনটে ভাগে ভাগ করলেন, অ্যাবস্টিজেন্ডি, গ্লিচফর্মিজ এবং অ্যাবস্টিজেন্ডি। এই তিনটে এন্টুইংলাং। প্রথম হচ্ছে অ্যাবস্টিজেন্ডি এন্টুইংলাং। এটার মানে হচ্ছে ভূ উন্নয়নের হার দ্রুত হবে। কি বললাম? ভূ উন্নয়নের হার দ্রুত হবে, অর্থাৎ এই পর্যায়ে নদীর নিম্নক্ষয় বেশি হবে, নদী ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করবে। ঠিক আছে, একই সঙ্গে এই পর্যায়ে হচ্ছে অ্যাকচুয়ালি ওই যৌবন পর্যায়, তার একদম হুবহু সেম অ্যাবস্টিজেন্ডি, শুধু নামটাকে মনে রাখতে হবে। গ্লিচফর্মিজ, এটা হচ্ছে ভূন্নয়নের সমহার পর্যায়, অর্থাৎ যেটাকে আমরা ওই পরিণত পর্যায়ে বলবো। এই পর্যায়ে ভূমির ঢালটা কমতে থাকে, এর ফলে ক্ষয়কার্যের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, অ্যাবস্টিজেন্ডি বলতে গেলে যেটা বার্ধক্য পর্যায়, যেখানে ভূ উন্নয়নের ধীর পর্যায় বলা হবে। এই পর্যায়ে ভূমির ঢাল কমে যায়, ভূমির বন্ধুরতা কমে যায়, এই সময় নদী তার যে ক্ষয় কাজ সেটা অনেক কমে যায়, এবং এই পর্যায়ে ইনসেল বার্জ এই সমস্ত সৃষ্টি হয়। ঠিক আছে, এনরাম্প সৃষ্টি হয়, তারপরে ওয়াশ স্লোপ যেটাকে পেং হল্ডেনহাং বলেছেন, এই পর্যায়ে সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে তার তিনটে পর্যায়, এই যে এনরাম্প সৃষ্টি হচ্ছে এখানে দেখাচ্ছে, এনরাম্প,
ইনসেলবার্জ, হল্ডেনহাং, বোসচুজেন বা গ্র্যাভিটি স্লোপ যেটাকে বলা হচ্ছে, এই স্লোপটাকে বোসচুজেন বলেছেন। ঠিক আছে, এইভাবে তিনি তার থিওরিটাকে তিনটে পর্যায় বা এন্টুইলাগে ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে যৌবন পর্যায়ে একই ধরনের, যেটাকে বলা হচ্ছে ভ্রূণনয়নের হার দ্রুত, এই পর্যায়ে ভ্রূণনয়নের সমহার পর্যায়, এবং এটাতে হচ্ছে ভ্রূণনয়নের ধীর পর্যায়। এই তিনটে ভাগ, আর কিচ্ছু না। এটাকে ডিটেলসে ব্যাখ্যা করতে হবে। এই থিওরির এভলিউশন কি দেখব না, আমরা যদি একটু আগেই বললাম কি স্টেজেস আর সেম অ্যাজ ডেভিস থিওরি, অর্থাৎ তিনি স্টেজ নামকরণ করেননি, ঠিক আছে, কিন্তু তার থিওরিটা কিন্তু হুবহু ডেভিসের কপি। অর্থাৎ ডেভিস স্টেজ নাম দিয়েছেন, ইনি এন্টুইলাগ শব্দ ব্যবহার করছেন, কিন্তু যৌবন পর্যন্ত বার্ধক্য পর্যায়ের বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন। প্রি স্টেজেস অফ ল্যান্ডফর্ম আর নট ক্লিয়ার ইন দিস থিওরি, অর্থাৎ এই থিওরিতে প্রি স্টেজ যে ল্যান্ডফর্ম হতে পারে সেই সম্পর্কে কোনো ক্লিয়ারিটি নেই। এই থিওরি টু মাচ হার্ড, অর্থাৎ খুব কঠিন। এন্টুইলাগ এমন পরিমাণ জার্মান শব্দ ব্যবহার করেছেন যা মানুষের পক্ষে বোধগম্য করা কষ্টজনক। আদার জিওমরফোলজিস্ট নট সাপোর্ট হিজ থিওরি, অর্থাৎ এই থিওরির নতুনত্ব কিছু নেই, তাই বিভিন্ন জিওমরফোলজিস্টরা তার থিওরিকে সাপোর্ট করেননি। কাজেই তার থিওরিটা ডেভিসের থিওরিকে সমালোচনা করে তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু ডেভিস থিওরি কোথাও না কোথাও যেন কপি লাগছে পুরো। তো এই হচ্ছে তার সমালোচনা। কিন্তু সুবিধা কি রয়েছে না, ডেভিস বিশেষ করে তার থিওরিতে প্রধান যে কাজকর্ম যার উপর বেস করে তৈরি করেছে সেটা হচ্ছে আল্পস পর্বত। তিনি আল্পস পর্বতের উপর সমীক্ষা চালিয়েছিলেন, সে তার মাধ্যমে এই থিওরিকে গড়ে তুলেছেন। আচ্ছা, পেঙ্কের থিওরির কিছুজন ভৌগোলিক বা যে সমস্ত ভূরূপবিদ্যা কিছুজন জনপ্রিয়তা জানিয়েছেন এবং অনেকেই মেনে নিয়েছেন। একই সঙ্গে পশ্চাৎ অপসারণের ধারণা তিনি বলেছিলেন, এবং পশ্চাৎ অপসারণের উপর ডিপেন্ড করে আবার এলসি কিং তার মতবাদ দিয়েছিলেন পেঙ্কের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমরা ওভারঅল যদি দেখি যে পেঙ্কের থিওরিটা ডেভিসের থিওরির সঙ্গে অনেকটাই মিল রয়েছে, স্টেজগুলো প্রায় একই রকম পাচ্ছি, তাই তার থিওরির বেস কিন্তু বলতে গেলে ডেভিসের থিওরি। এই হচ্ছে পুরো আমাদের থিওরি আলোচনা। এবার তোমাদেরকে বইটা ভালো করে পড়তে হবে, বই পড়ে আমি একটা নোটস দেবো, সেটা পড়তে হবে, তাহলে আশা করছি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে।